আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের সকল সদস্যবৃন্দকে এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে। তা আমি যে বিষয়টা পরিষ্কার বলতে চাই যে আপনারা সংস্কার কার্যক্রম কত দিনে শেষ করবেন, কারণ সংস্কার কার্যক্রম আপনারা অবশ্যই চালাচ্ছেন, যেটা আজকে আমরা বুঝতে পারলাম। আমাদের আইন উপদেষ্টা বললেন যে আমরা এগুলো ঠিক করেছি। তো আমার একটা পরামর্শ হলো যে সংস্কার কার্যক্রম কত দিনে কত তারিখের মধ্যে আমরা শেষ করতে পারবো, এর একটা রোডম্যাপ আমরা চাই আর কি। আর দ্বিতীয় বিষয় হলো নির্বাচনের যে বিষয়। এখানে ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন করবেন। তো এই নির্বাচনের বিষয়ে বিভিন্ন দল অনেক যৌক্তিক দাবি আমরা উত্থাপন করতেছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে চাই যে ডিসেম্বর থেকে জুন এটা লম্বা সময়। এই সময়টা মানে অনেকের মধ্যে সন্দেহ এবং সংশয় তৈরি হয় যে কবে হবে কবে হবে। আমি মনে করি আপনার জাতির সামনে আপনার যে দেওয়া টাইম ডিসেম্বর থেকে জুন, এর মধ্যে আপনি কোন মাসে ইলেকশনটা করতে চান এর একটা সুস্পষ্ট রোডম্যাপ জাতিকে দিলে জাতি হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। তা না হলে লম্বা 6 মাস সময় এখানে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়। আমি আপনার কাছে এই একটা রোডম্যাপ চাই, মানে দুটা রোডম্যাপ। একটা হলো সংস্কার করার রোডম্যাপ, কতদিনে আপনারা সংস্কার কার্যক্রম শেষ করবেন। আর দ্বিতীয় হলো ইলেকশনের রোডম্যাপ চাই, আপনি কোন মাস ইলেকশনটা করবেন এটা আমরা চাই। আর তৃতীয় বিষয় হলো যে অনেক ধন্যবাদ মাওলানা জালালউদ্দিন, অনেক ধন্যবাদ। আমি এখন শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। মানুষ অংশগ্রহণ করেছে। এই জনগোষ্ঠীকে আমরা সংস্কার প্রক্রিয়ায় কোনো অন্তর্ভুক্ত করছি না। আমরা শুধু রাজনৈতিক দলকেই এই প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করছি, তাদের সাথে কথা বলছি। আমার যেই সন্তান যিনি হারিয়েছেন তার বাবার সাথে আমরা কথা বলছি না। যে শ্রমজীবী মানুষ, যে দিন মজুর বলি আমরা তাদেরকে, 40 জনের উপরে তারা নিহত হয়েছে, তাদের কথা কি আমরা শুনছি না? আমি আজকে কমিশনের কাছে প্রস্তাব করব, এই বিশাল জনগোষ্ঠী যারা সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না অথবা রাজনৈতিক দল অন্তর্ভুক্ত নয়, যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে, ফ্যাসিবাদকে তাড়াতে যাদের লাগে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে মানুষদের লাগে, তাদেরকে পরবর্তী আলোচনায় আমরা অংশ রাখি না। ধন্যবাদ। একটা লাইনে শেষ করছি, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানকারী শক্তিসমূহের সাথে সরকারের যে দূরত্ব, এটি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথকে সুগম করবে। আজকে অনিশ্চয়তা, অবিশ্বাসের যে জায়গা তৈরি হয়েছে নির্বাচন, সংস্কার, এসব প্রশ্নে আমি মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বান জানাতে চাই, আপনি এবং সমস্ত অংশীজনের সম্মিলিত একটি রোড। বাংলাদেশের অত্যন্ত প্রিয়জন ব্যক্তি, নোবেল লরেট, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে ঐক্যমত্য কমিশনের সাথে আমরা মিটিং করেছি, কিছু কিছু বিষয়ে সমস্ত দল প্রায় একমত হয়েছে। সেই বিষয়টা গেজেট আকারে প্রকাশ করা উচিত। আর যেগুলো হয়নি বা যেগুলো নিয়ে কথা হবে সেগুলো একটু সময় দরকার। আর বর্তমান বাংলাদেশের সবচাইতে একটা বিষয় খুব আলোচিত, সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনটা বিরোধী দল বা এখানকার অধিকাংশ দল, প্রায় 54টা দল, আমি গতকাল পত্রিকায় দেখলাম যে তারা 30শে ডিসেম্বর 2025-এ বিল করতে চায়। আর আপনি বলেছেন 2026-এ জুন থেকে, ডিসেম্বর থেকে জুন। এই বিতর্কটা আপনি একমাত্র লোক যেটা এড়াতে পারেন। কিভাবে এড়াতে পারেন? আমার মনে হয় আপনি যদি আজকেই ডিক্লেয়ার দেন বা সামনে একটা আপনি অ্যানাউন্স করেন যে আমি এই মাসে নির্বাচনের ডেট শিডিউল ঘোষণা করব এবং এই মাসে নির্বাচন হবে,
কারণ 30 জুন থেকে ডিসেম্বর থেকে জুন 180 দিন। অনেকে বিশ্বাস করে এখন করতে চাচ্ছে যে নির্বাচন নাও হতে পারে। সেটা থেকে এইটা যদি মানুষের কাছে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। যার একমাত্র কারণ আমরা যেটা বুঝি, মানুষ যেটা বোঝে, আপনি লং টাইম ক্ষমতা থাকতে চান না। অতএব জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য সুনির্দিষ্ট একটা ডেট দেওয়া দরকার। সেটা 6 মাস পরে দেন, 3 মাস পরে হোক, কিন্তু ডেটটা আগে ঘোষণা করলে অনেক ধন্যবাদ জনাব মনিরুজ্জামান ফরহাদ, অনেক ধন্যবাদ। একটা কথা, আর একটা বিষয় হচ্ছে, আমি ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান এবং 11 দলীয় জোট, জাতীয়তান্ত্রিক সমমনা জোটের কনভেনার। গত আপনি 20টা দলের মিটিং এ ডাকেছেন। আমার জোট এবং আমি প্রথম থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে। এটা কোন ক্রাইটেরিয়াতে বাদ দেওয়া হলো, এটা আমাদের কাছে বোধগম্য নয়। ভবিষ্যতে এই বিষয়টা ইচ্ছা জানিয়ে অল্প কয়েকটা কথা বলবো। ফ্যাসিস্ট ব্যবস্থা ছিল এবং বৈষম্যহীন বাংলাদেশ, এটাই ছিল গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। বিচার, সংস্কার এবং নির্বাচন, এটাই আমাদের এই সময়ের মূল চাওয়া। সংস্কার এবং নির্বাচন এটা আমাদের সাংঘর্ষিক কোনো বিষয় না। আমরা সংস্কারের যে বিষয়গুলো এসেছে, একেবারে জুলাই ঘোষণা থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা সময় আমাদের দলের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা সেগুলো দিয়েছি, এবং আমরা এই সংস্কারের ব্যাপারে আমাদের যে প্রস্তাবনাগুলো এবং সহযোগিতা করা, সেই জায়গাটা আমরা রাখবো। কিন্তু আমরা যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে যে এই সাংঘর্ষিক বিষয়টা যদি করা হয়, তাহলে এটা একটা সংকটের জায়গা তৈরি করবে। ফলে এটার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ সেটা করা সম্ভব, এবং সংস্কার করে আমরা মনে করি যে এই বছরের মধ্যেই আসলে একটা নির্বাচন করা সম্ভব। যেটা বিভাজন তৈরি করে, বন্দর করিডোর, আমরা মনে করি এই বিষয়গুলো থেকে সরকারকে সরে আসা দরকার। সবাইকে আমি যেটা বলতে চাই যে একটা অনির্দিষ্ট যাত্রা মানুষকে অস্থির করে। সে যখন জানে না কোথায় যাবে, কখন পৌঁছাবে। আমাদের বর্তমান জাতীয় প্রেক্ষাপটে নির্বাচনটা এরকম একটা অনিশ্চিত যাত্রার মধ্যে পড়ে গেছে বলে আমি মনে করি। একটা তারিখ দেওয়া উচিত। অস্থিরতা সৃষ্টি না হয় মানুষের মনে, অনিশ্চয়তা যতক্ষণ থাকবে, অস্থিরতা ততক্ষণ কমানো সম্ভব না। আপনারা যদি চান যে এই দেশ স্থির থাকুক, কোনো অস্থিরতার সৃষ্টি না হোক, তাহলে আমাদের আগামী কর্মকাণ্ডগুলির জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আমরা যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন আশা করছি। অনেক ধন্যবাদ জনাব মিয়া মুর্শিদুজ্জামান। একটা কথা বলি, আমি একটা চিঠি পেয়েছি আগামীকাল থেকে যে আলোচনা শুরু হবে, সেখানে আমার দল থেকে একজন আসার জন্য। যেহেতু একটা আলোচনার বিষয়, আমাদের দলীয় ভাবেও কিছুটা আলোচনার দরকার হতে পারে এই সময়। আমি অনুরোধ করব অ্যাটলিস্ট 2 থেকে 3 জনকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার অনুরোধটা আমরা শুনছি, কিন্তু যেহেতু এখানে এই হলে আলোচনা হবে এবং সকল দল একসঙ্গে আলোচনায় অংশ নেবে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বসার ব্যবস্থাটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। অনেক ধন্যবাদ। এটা নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলে এটা শেষ করবো। আমি মনে করি এখন আমি এটা দাবি করব, কারণ আজকেও আমি চিঠি পেয়েছি আমার দল থেকে একজন আসার জন্য। অন্যান্য অনেক দলেরই একাধিক লোক আছেন এখানে, কাজে আমি এই দাবিটা করছি। রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই যে আমাদের আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে। আমরা দীর্ঘ পথ পরিক্রমার পাড়ি দিয়ে আজকে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের মাননীয় আইন উপদেষ্টা যেই ফিরিস্তি দিয়েছেন, আমাদের অনেকগুলো কাজ হয়েছে। আমরা আশা করব আরো ভালো কাজগুলো হবে। আমি ধন্যবাদ জানাই যে গতকালকে আমি দেখলাম যে বেশ কিছু অকটেন, ডিজেল, কেরোসিনের দাম কমেছে। এজন্য ধন্যবাদ জানাই। আবার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে আপনারা ভোজ্য তেল অনেকবার দাম বাড়িয়েছেন, মানুষের অনেক কষ্ট হচ্ছে। এটা আসলে একটু সহনীয় পর্যায়ে দরকার। আমাদের সংস্কার দরকার। সংস্কারের জন্য বারবার বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপদেষ্টা পরিষদেও সংস্কার দরকার, কিন্তু আমরা কিন্তু ওইরকম সংস্কার আমাদের চোখে পড়ে নাই। এটা একটু আমাদের মনে হয় দরকার। এরপরে আমরা আরেকটা বিষয় বলতে চাই যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায়, পরিবার থেকে কিভাবে চাকরি দেওয়া যায়, এগুলো হয়নি। আহতরা কিন্তু চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না। ইতিমধ্যে বিষ পান করাও শুরু হয়ে গেছে। 4 জন বিষ পান করেছে যথাযথভাবে চিকিৎসা না হওয়ার কারণে। এখনো
প্রতি সপ্তাহে দেখা গেছে একজন দুজন মারা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যারা চিকিৎসাধীন ছিল। মৃত্যু তো আর ঠেকানো যাবে না, তবে তাদের জন্য সুচিকিৎসা হয় এটা অবশ্যই নিশ্চিত করা দরকার। পরিশেষে আমি আপনাদের একটা মহিলা কমিশন আমাদের একটা হয়েছে, সেখানে বেশ কিছু আপত্তিকর সুপারিশ করা হয়েছে এবং আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে কোনো আলেম সমাজের কোনো প্রতিনিধি রাখা হয়নি। আমরা পুলিশ কমিশনের কোনো মতামত আমরা দিতে ধন্যবাদ পারিনি। ডাক্তার রিয়াল, অত বিস্তারিত যাওয়ার সুযোগ নাই আজকে, অত বিস্তারিত যাওয়ার সুযোগ। আমার মনে হয় আমাদের নির্বাচনের জন্য আমাদের প্রত্যেকটা দল, আমরা যারা রাজনীতি করি, আমরা প্রত্যেকে নির্বাচন চাই। আপনি এই ডিসেম্বরেও নির্বাচন চাই, আপনি বলছেন জুনের কথা, জামাত ইসলামী বলেছে রমজানের কথা। এটার একটা সমাধান দিলে আমার মনে হয় সবার উদ্বেগ উৎকণ্ঠা একটা সমাধানের জায়গায় পৌঁছবে। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আমরা চাই যে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, যে জুলাই সনদটা প্রকাশ করা হবে, সেই জুলাই সনদটা যেন বীরশ্রেষ্ঠই বলবো, বীরশ্রেষ্ঠ আবু সাইদ যেদিন মারা গেল, যার মৃত্যুর মধ্য দিয়ে এই জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়লো, সেই দিন যেন এই জুলাই সনদটা ঘোষণা করা হয় এবং মাননীয় কমিশনগণকে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যেন রংপুরে যেখানে আবু সাইদ নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই স্থান থেকে যেন এই জুলাই সনদটা ঘোষণা করেন। এটা হলো আমার প্রথম মতামত আমাদের। দ্বিতীয় হচ্ছে একই দিনে যেন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এবং সেটা যেন ডিসেম্বরেই হয়। এ সংক্রান্ত আমি একটা স্লোগান দিয়ে শেষ করব, নির্বাচন ডিসেম্বরে হলে ভালো হয়, ডিসেম্বরের আগে কেন নয়। সকলকে ধন্যবাদ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টাবৃন্দ, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যেহেতু খুব বেশি কথা বলবার সুযোগ নেই এবং আজকে আমরা কোনো নির্দিষ্ট পয়েন্ট নিয়ে আলোচনা করছি না, এ কারণে যে ঐক্যমত্যের কথা আমরা বলছি কিংবা নতুন বাংলাদেশ, সামনের দিনে আসলে বাংলাদেশকে কিভাবে আমরা দেখতে চাই, জায়গায় আমরা কাজগুলো করছি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক দল এবং অংশীজনের মধ্যে একটা ঐক্যমত্য এবং অবিশ্বাসের যে জায়গাগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কথা আছে, এই জায়গাগুলো নিয়ে আসলে কিভাবে কাজ করা যায় সেটার উপরে আসলে গুরুত্ব দেয়া। গত কয়েক মাসে রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব, ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলোর ভেতরে দূরত্ব, এই জিনিসগুলো খুব বেশি করে আলোচনা। এই জায়গাটায় মানে আমরা এই কারণে সম্ভবত চলে এসেছি, কারণ কখনো কখনো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয় যে সরকারের সাথে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়তো বেশি সুসম্পর্ক আছে, কিংবা কোনো একটা রাজনৈতিক দলকে হয়তো বা সরকার ঠিক সেভাবে দেখছে না যেভাবে আসলে তারা প্রত্যাশা করছে। এই জায়গাগুলো তৈরি হচ্ছে, মানে ওই মানে মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোর মধ্যে জর্জ অরওয়েলের ওই বিখ্যাত, এত দীর্ঘ আলোচনায় যাওয়া যাবে না, কোনো রেফারেন্স এত লাইন বলে শেষ করি যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স। তো এই ধরনের কোনো চিন্তা বা এই ধরনের একটা মানে চিন্তা যদি আমাদের মাথার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে আসে, তখনই আসলে এই ধরনের ঐক্যমত্য জায়গাগুলো তৈরি করাটা আসলে কঠিন হয়ে যায়। এই কারণে আমাদের এই জায়গাগুলোতে একটু শেষ করতে চাই একটা লাইন, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে দেশের ভেতরে থেকে খুব ছোট্ট একটা অংশ এবং দেশের বাইরে থেকে কেউ কেউ প্রচন্ড রকম মানে প্রভোকেটিভ একটা মানে দেশকে অস্থিতিশীল করার মতো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মানে অংশীজনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরির একটা চেষ্টা বিভিন্ন ভাবে আছে আসলে, এবং এই জায়গাগুলোতে আমাদের আমি আজ যেতে পারছি না কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। আমার মনে হয় যে আগামীকালকের মিটিং করলে ভালো, বাট এটা না করলেও হতো, কারণ হচ্ছে কিন্তু বৈঠক হয়েছে। এখন সংস্কার প্রস্তাবগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই দিকে ঐক্যমত্য কমিশনের হাঁটার দরকার, এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। কিছু অধ্যাদেশের মাধ্যমে কিছু পার্লামেন্ট লাগবে। আমরা মনে করি যে এটাকে জুলাই সনদ না বলে, যেমন ধরেন 20 বছর পরে বা পরের বছর পরে যদি ক্ষমতার বিপরীত একটা চিত্র তৈরি হয়, জানি না জুলাই সনদকে কেউ আবার চেঞ্জ করে ফেলে কিনা, সো এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আখ্যায়িত করা যায় কিনা, এবং এটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য একটা গণভোটের মাধ্যমেও গৃহীত করা যায় কিনা, সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমি পাবলিক মিটিং বলেছিলাম আওয়ামী লীগ 28শে অক্টোবরের পরে 24-এ নির্বাচন করার জন্য বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। আর এই সরকার 3200 উল্লেখযোগ্য আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই, বরঞ্চ শেখ হাসিনার 16 বছর গুম খুন এবং লুটপাটের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয়ে
প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেয়, এখন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। এই বিষয়ে আশা করি আপনারা পদক্ষেপ নেবেন। 3 নম্বর একটা বিষয় বলতে চাই যে অনেকেই বলেছে নির্বাচনের বিষয়টা, এটা বাস্তব এবং এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ, আপনারা লক্ষ্য করতে পারছেন। শুরুর দিকে সরকারের প্রতি যে একচেটিয়া সমর্থন ছিল, কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে সরকার একটা প্রশ্নের মুখে পড়েছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্ন উঠছে। উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো যায় সেটি ভাববেন। এবং মমিনুল হকের মতো আমিও বলতে চাই যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, এটি যদি বিবেচনা করেন এবং নির্বাচনের নিয়ে সন্দেহ সংশয় কাটবেই না। সর্বশেষ বলতে চাই যে আমার সহকর্মী এই 8-10 দিন আগে থাইল্যান্ড গেছে, 9 মাস এখানে ধুকে ধুকে সে তার শরীরের অঙ্গ হাড়টা শুকিয়ে গেছে। এখানে ওইভাবে ট্রিটমেন্টের পরে তার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, অবশ হয়ে গেছে শরীরে, তাকে 9 মাস লাগবে। অনেক ধন্যবাদ এটা বলতে হবে 9 মাস লেগেছে তাকে বাইরে পাঠাতে। যাদের বাইরে পাঠানো, কেন 9 মাস ধরে পাঠানো? আপনারা এই আহতদের চিকিৎসা ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এইটা সামরিক বাহিনীকে দেন, ওরা খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারবে, সহায়তা এবং চিকিৎসা। আমাদেরকে আহ্বান করার জন্য, আশার দাওয়াত দেওয়ার জন্য আমি মাননীয় উপদেষ্টাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষেপে, যেহেতু বলতে হবে, খুব কাটকাট কিছু কথা বলতে হচ্ছে, ব্যাখ্যার তো দেওয়ার সুযোগ নেই। প্রথমে একটি বিষয় একটু জাতির কাছে ক্লিয়ার করতে হবে। আপনি জাতিকে বলছেন যে জুনে নির্বাচন হলে বড় সংস্কার হবে, ডিসেম্বর হলে ছোট হবে। এই ছোট এবং বড়কে যে একটা সংজ্ঞাটা মানুষ কিন্তু বোঝে না, মানুষ কনফিউশনে ভোগে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যদি জাতীয় ঐক্যমত্য করতে হয়, সংস্কার জাতীয় ঐক্যমত্য ছাড়া করা সম্ভব নয়। ফলে আমাদেরকে এমন ভাবে কথাগুলো, বার্তাগুলো বলতে হবে, শুধু মাননীয় উপদেষ্টা না, তার উপদেষ্টা পরিষদে যে সদস্য রয়েছেন তাদেরকে মিডিয়াতে বলেন, সামাজিক মাধ্যমে বলেন, এমন ভাবে কথাবার্তাগুলো বলা দরকার, সচেতন থাকা দরকার, যাতে জাতীয় ঐক্য কোনোভাবে বিনষ্ট না হয়, শান্তি এবং স্থিতি যাতে বিনষ্ট না হয়। এবং আমরা আমাদের কাজের এখতিয়ারের ক্ষেত্রে বা আপনাদের কাজের এখতিয়ারের বিচার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে গিয়েও নানান বিষয় রয়েছে, ভূ রাজনৈতিক বিষয় রয়েছে, বন্দরের বিষয় রয়েছে, করিডোরের বিষয় রয়েছে, যেগুলো শুধু বামপন্থী না, আজকে বামপন্থীরা এর বিরুদ্ধে বলছে না, কমিউনিস্টরা এর বিরুদ্ধে বলছে না, আজকে প্রায় সকল রাজনৈতিক দলই কিন্তু এই করিডোর প্রসঙ্গে, বন্দর প্রসঙ্গে সরকারের দৃষ্টির সাথে বা আপনার দৃষ্টিভঙ্গির সাথে ভিন্ন মত পোষণ করছে। ফলে বিতর্ক তৈরি হবে, সন্দেহ তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে। এরকম কথা উদ্যোগ থেকে দূরে থাকা প্রয়োজন। এবং আমরা যেটা বলতে চাই, আমরা আগেও বলেছি যে হচ্ছে আমরা খুব দ্রুত গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং গণতান্ত্রিক বাংলাদেশ ফিরবার জন্য জাতীয় নির্বাচন প্রয়োজন এবং প্রকৃত সংস্কারের জন্যই জাতীয় নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, আইন উপদেষ্টা বেশ কিছু বিষয় আমাদের সামনে সংস্কার ইত্যাদি কর্মসূচির যে অগ্রগতি সেটা জানিয়েছেন। একটা জিনিস তো পরিষ্কার, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যে জনপ্রতিনিধি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণ অভ্যুত্থানকালে যারা গণহত্যা সংগঠিত করছে তাদের বিচার কার্যটা দৃশ্যমান করতে হবে, বিচার কার্য সম্পন্ন করতে হবে। নিহত আহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা, সুচিকিৎসা, এটার বন্দোবস্ত করতে হবে। সেই কাজগুলোর যে অগ্রগতি, সেই অগ্রগতিগুলো কিন্তু দৃশ্যমানতায় নেই। আজকে মাননীয় আইন উপদেষ্টা কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরলেন। এগুলো শুধুমাত্র আমাদের এই ঘরের মধ্যে বৈঠকের মধ্যেই না, এই বিষয়গুলো আমার মনে হয় যে জাতির সামনেও তুলে ধরা দরকার, যে কি কি কাজ করছি, কতটুকু অগ্রগতি, সেটা জানানো দরকার। আর আমার মনে হয় যে উপদেষ্টা মণ্ডলী ইতিমধ্যেই আসছে, যে উপদেষ্টা মণ্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা সরকারের আমাদের কর্মকর্তাদের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য বিবৃতি দেওয়া উচিত না যাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হয়, একটা বিভাজন তৈরি হয়। যে ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই ঐক্যবদ্ধতা বজায় রেখে আগামী দিনে আমাদের একটা যে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করা, নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, করিডোরের
বন্ধের কথা বলছে, তো এইগুলো আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সেই বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। এগুলো নিয়ে আলোচনা করলে বিতর্ক বাড়বে, বিভাজন বাড়বে। কাজে সেই বিষয়গুলো থেকে দূরে থাকা দরকার। আমি মনে করি যে আগামী দিনে আমরা অগ্রসর হতে পারবো। ঐক্যমত্য কমিশনের যে সুপারিশগুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো আমার মনে হয় পাবলিকলি জানিয়ে দেওয়া দরকার, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে এই বিষয়গুলোতে ঐক্যমত্য ধন্যবাদ, প্রতিষ্ঠিত হয়েছে। জনাব রশিদ এবং বিনোদ। আমরা আশা করছি যে আগামী দিনে আরো কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান, উপদেষ্টাবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার দলের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডক্টর অলি আহমদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে জুলাই অভ্যুত্থানের পর দেশে এই অনৈক্য এবং দ্বিমত থাকার কোনো কারণ ছিল না। আমরা যারা সাধারণ জনগণ তারা আশা করেছিলাম সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে আমাদের সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি। অতীব দুঃখের বিষয়, মনে হয় কিছু ষড়যন্ত্রকারী দেশ এবং বিদেশ থেকে অত্যন্ত সুকৌশলে আমাদের দলগুলোর মধ্যে এবং বিভিন্ন সংস্থার মধ্যে এটা অনৈক্যের সৃষ্টি করে দিয়ে যাচ্ছে এবং এই কৌশল তারা এমন ভাবে করেছে আমাদের মিডিয়াগুলো ব্যবহার হচ্ছে এতে। এমনকি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় ঐক্যের প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সরকারের মধ্যে জন্য তারা চেষ্টা করে গেছে, আশা করি সেটা সফল হয় নাই। তো এই যে ষড়যন্ত্র, এটাই আমাদের বর্তমান সমস্যা। বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে যত আমাদের যে একটা অনিশ্চয়তা, আমরা বিশ্বাস করতে পারছি না যে বর্তমান সরকার সঠিক সময়ে নির্বাচন দেবে। এটা একটা সাধারণ জনগণের পারসেপশন। এটা দূর করার জন্য ষড়যন্ত্রের ঢুকতে হবে, কারা এগুলা করছে এবং কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। প্রতিনিয়ত একটা করে ষড়যন্ত্রের ডালপালা। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীকে অনুরোধ করব, আপনারা একসাথে কোহেশন এবং সিনার্জিতে কাজ করছেন, তবে সম্ভবত কোন কোন উপদেষ্টার বক্তব্য কোন একই সাথে অন্যের কথার অমিল হয়ে যাচ্ছে, যেটা আমরাও মাঝে মাঝে খুব বেশি আসলে আমাদের কাছে খারাপ লাগে যে বক্তব্যগুলো একরকমই হওয়া উচিত নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, বিচার নিয়ে। যাই হোক, আজকে আমরা জানতে পারলাম অনেকগুলো সংস্কারের কার্যক্রম মাননীয় আইন উপদেষ্টা উনি বললেন অলরেডি হয়ে গেছে, কিছু হচ্ছে এবং আশা করব বাকি সংস্কারগুলো যেগুলি করার মতো আছে সেগুলি দ্রুত করা যেতে পারে, যেগুলোর দীর্ঘ সময় লাগবে সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ঐক্যমতের ভিত্তিতে রেখে দেওয়া যেতে পারে। ধন্যবাদ জনাব হাসান সাহেব। তবে নির্বাচনের সঠিক তারিখ, একটা রোডম্যাপ, যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে সেটা থেকে যাবে। আশা করি আমার বক্তব্যটাকে বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টাবৃন্দ এবং রাজনৈতিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেটা প্রত্যাশা করি, যাকে প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার কাছে, তিনি যে কথা বলেছিলেন সে কথাই রাখবেন। আমরা আশা করব তার ঘোষিত সময়ের মধ্যে তিনি একটি স্পষ্ট ডেট ঘোষণা করবেন যে এই সময় আমি নির্বাচন করছি। তার সুবিধা মতো করুন তিনি। জুন মাস বর্ষাকাল শুরু হয়ে যায়, এর আগে থেকে করতে হবে। আর একটি বিষয় হচ্ছে সংস্কারের যে অগ্রগতি যে বর্ণনা দিলেন আমাদের আইন উপদেষ্টা, এই জাতীয় যেগুলো আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা করে ফেলবেন, কিন্তু যেগুলো করার জন্য পার্লামেন্ট প্রয়োজন, সংবিধান সংশোধনের প্রয়োজন, সেগুলো আপনারা একমত হওয়ার পরে এগুলো আপনি রেখে দেবেন।
এটা করতে হবে এবং অগাস্ট মাস বা জুলাই মাস পার হওয়ার সুযোগ নাই। আমরা আমরা কোনো কাজ করব, জুলাই সনদের কথা বলছেন, এই জুলাই সনদের এই সংস্কারের কাজ সম্পন্ন হতে হবে, এর বেশি দেরি করার অবকাশ নাই। আর বিচারের কথা জানি যে হওয়ার চেষ্টা হচ্ছে এবং দৃশ্যমান করে ফেলতে হবে দ্রুত। বিচার সবগুলো করা যাবে না, তো কয়েকটি বিচার, বড় বড় বিচারগুলো এই সময়ের মধ্যে সম্পাদন করার ব্যবস্থা করতে হবে। বলছেন যে আমরা সবাই চাচ্ছি একটি রোড ম্যাপ বিশেষ নির্বাচনের ঘোষণা করা হোক, এটা জাতি সবাই চায়। আপনারা বুঝতে পারছেন যে জাতি সব দল সব মত করে চাচ্ছে রোড ম্যাপ ঘোষণা করা। অস্ত্র রাখলে হবে কি, অস্থিরতা তৈরি হচ্ছে এবং এটা আমরা কেউ চাই না। আমরা আপনার কেউ চাই না অস্থিরতা তৈরি হোক এবং আপনাকে একটা সিদ্ধান্ত বিপরীত নিতে হোক, আমরা কেউ চাচ্ছি না। সুন্দরভাবে যাতে আমরা সবাই চলতে পারি, যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে, এই ব্যবস্থা আপনাদের করতে হবে। এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব, এটা আমারও তোমারও করি আমরা, যাতে ঐক্যবদ্ধ রাখা, দল ঐক্যবদ্ধ রাখা আপনার দায়িত্ব, আপনার সহকর্মীর দায়িত্ব। এবং কোনো সহকর্মী তেমন কাজ না করে যে এই ঐক্যমত্যের করতে আপনারা দেবেন না। আপনাদের সবাই ধন্যবাদ। অনেকগুলো রাজনৈতিক দল আন্দোলন থেকে রণভঙ্গ দিয়ে স্বৈরাচারের কবলে আশ্রয় নিয়েছে, তাদেরকেও আমরা দেখি এখন অনেক জোর গলায় কথা বলতে। সেখানে বৈষম্য করবেন না। আমরা যারা জীবন ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 28 অক্টোবরের পর থেকে রাজপথে প্রতিদিন ছিলাম, আমাদের প্রতি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কয়েকদিন আগে আপনারা একটা মিটিং করেছেন 20টা রাজনৈতিক দলের সাথে, আমাদের অনেকগুলো রাজনৈতিক দলকে ডাকেননি। আপনার সংস্কারটা যতটা দ্রুত সম্ভব সংস্কারটা শেষ করে আপনার নির্বাচনটা ডিসেম্বরের মাধ্যমে আমরা চাই এবং উপদেষ্টা মণ্ডলীর সংস্কারটা আমরা চাই। বন্দর করিডোরের মতো বিতর্কিত বিষয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমরা মনে করি যে ডক্টর আমাদের মনির হায়দার সাহেব এখানে আসার পর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্পর্ক হয়েছে এবং আমরা অন্তত অনেক উপদেষ্টাকে চিনি না এবং অনেক উপদেষ্টা থেকে চিনলেও ওনারা আমাদের ফোন ধরেন না। মনির হায়দার সাহেব অন্তত আমাদের ফোন ধরেন, কথা বলেন এবং আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। তো মনির হায়দার সাহেবকে আমরা অনুরোধ করবো যে ভবিষ্যতে অন্তত রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আপনি চিন্তা করবেন, যারা আন্দোলনে ছিলেন তাদেরকে যেন আপনার প্রাধান্য দেন এবং যারা স্বৈরাচারের পক্ষে ছিলেন, 24-এর নির্বাচনের বিপক্ষে ছিলেন না, তাদেরকে ডেকে আমাদেরকে আহ্বান করবেন না। ধন্যবাদ। শুভেচ্ছা জানানোর জন্য বলা হয়েছে, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। আর অনেকে অনেক কথা বলে ফেলেছেন, আমার মনে হয় না যে আর বিস্তারিত কোনো কথা বলার সুযোগ আছে। আমরা ওই বিচার সংস্কার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে যে ডিফারেন্স আছে সেটা গুরুত্ব পেতে পারে। সেগুলো নিয়ে জনমতেরও প্রশ্ন আছে, অনেক বিষয় ঐকমত্য হবে, বাকিটা জনমতের কাছে যেতে হবে, সেইটার জায়গাটা প্রাধান্যে আসবে। আর দুই, নির্বাচনের পরিবেশ নিয়েও যে শঙ্কা আছে সেটাও আলোচনার মধ্যে আসবে তখন। এখন ডেট নিয়ে এমন একটা বিষয় তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসতে পারছে না। আর জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার যে প্রশ্ন, সেটা আসলে সেটারও একটা তারিখ আপনাদের ঠিক করা দরকার। সামনেই তো একটা তো মানে এইটা দীর্ঘকাল হচ্ছে না, সেই জায়গায় আপনারা নিশ্চয়ই একটা টার্গেট দেবেন। আরেকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর কিভাবে পাবো জানি না। সেটা হচ্ছে যে 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আমরা মতামত দিচ্ছি, কিন্তু আরো 6টা কিংবা তদন্ত কমিশন আছে, অনেক বিষয় কমিশন হয়নি। কিন্তু সেগুলোর রিপোর্ট কি আসলে রাজনৈতিক দলগুলো মতামত দিবে নাকি ওইগুলো আসলে আপনারা কিভাবে বাস্তবায়নের চিন্তা করছেন সেই বিষয়ে কোনো আসলে আমরা ধারণা পাইনি, সেটাও আপনাদের। আজকের সভার সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভালো লাগছে যে বিভিন্ন প্রশ্নে আমরা বিগত কালে ঐকমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি, সে বিষয়ে কিছু কথা মাননীয় আইন উপদেষ্টার কাছ থেকে জানলাম। আসিয়ার হত্যাকাণ্ডের দ্রুততম সময়ের মধ্যে যে তার বিচার হয়েছে, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট হয় না। এই জিনিসগুলির প্রচার হচ্ছে না, শুধু সমালোচনা করে যাচ্ছি আমরা যে এই ঐকমত্য কমিশন ইতিমধ্যে যেসব বিষয়ে পদক্ষেপ নিয়েছে তার প্রয়োগ আমরা দেখতে পাই না। এর প্রয়োগ হচ্ছে, এই প্রচারগুলি আপনাদের করা দরকার। আমার খুব ভালো লাগছে যে
কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্ট, তার পাশাপাশি জাতীয় জীবনে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি বার্নিং যে সমস্ত ক্রাইসিস, সেইগুলিকে অ্যাড্রেস করতে হবে। আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যদি নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা করে ওনার যা বক্তব্য সেটাকে পরিষ্কার করা, তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের ভিতরে বিভেদ অনৈক্য দূরীভূত হবে। আমরা চাই না যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য যে ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় চেতনা, জাতীয় ঐক্য কোনো ফাটল ধরুক। আমরা চাই না আমাদের পরম আশার স্থল ডক্টর ইউনূস, তার সম্পর্কে কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো প্রশ্ন জাগ্রত হোক। আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস তারপরে রয়েছে, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। সেক্ষেত্রে আমাদের চাইতেও তাকে আরো বেশি সচেতন থাকতে হবে এবং সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপস্থিত অন্তর্বর্তী সরকারের এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ, ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি সরাসরি আলোচনা যাই, যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল, এর আগে জানুয়ারির 15 তারিখের মধ্যে সেটি করার কথা ছিল, কিন্তু সেটি হয় নাই। সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সে আন্দোলনের প্রেক্ষিতে সরকার 30 কার্যদিবস ঘোষণা করেছিল। আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে বা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না। আমি আশা করব যে সরকার যে প্রতিষ্ঠিত সময়, সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন। আর দ্বিতীয়ত, জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐক্যমত্যের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই 5ই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐক্যমত্যের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কি সেটি জানতে পারবো। এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি। যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি। কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি, মাঠ পর্যায়ের পরিস্থিতি, তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে, সেটি নিয়েও প্রশ্ন আছে। ফলে এই রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে। আমরা 16 বছর অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আশা করি যে আরো 2 মাসও আমরা অপেক্ষা করতে পারবো। জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আলোচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া উচিত আমরা মনে করি। কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে, এই সরকারের দায়িত্ব, যে ভবিষ্যৎ বাংলাদেশ, এই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনটা কি হবে, শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে, কি কি মৌলিক সংস্কার হবে, আবার রাজনৈতিক প্রয়োজন যে নির্বাচনের তারিখটি কবে হবে। তাই সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে 5ই আগস্ট ভাবে এই জুলাই গণ অভ্যুত্থান আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা নির্বাচনের কথা বলতেছি, কিন্তু যদি নির্বাচন ব্যবস্থার সংস্কার না হয়, ন্যূনতম ভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয়, নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয়, তাহলে আমরা কিভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে। এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি, সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না, এটা সরকার
এটি কখনোই সামরিক যারা দায়িত্বে আছেন তাদের জায়গা থেকে আসতে পারে না, এবং রাজনীতির যে সামরিকীকরণ সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে, এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয়। ফলে সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, এবং কোনো কোনো দলও সেটিকে সমর্থন করছে, এটি আমাদের গণতন্ত্রের জন্য অনেক উদ্বেগের। নির্বাচন কবে হবে যেদিনই হোক না কেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারবে না। আমরা দেখছি বিদেশি শক্তি বিভিন্ন আমাদের যেই স্বাস্থ্যকারী দেশ তারাও নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছে। তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরো সংহত করা উচিত, এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত। আর আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ। এবং আপনার সহকর্মীবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না, কিন্তু সংস্কার কমিশনের যে গতি, সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি। কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবক্তা। আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন, তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো। এখানে 31 দফার নিয়ে আমি কথা বলবো না। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নাই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন, এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা 3 দিন আলাপ করেছি অবিরত, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে। এর আগে লিখিতভাবে জবাব দিয়েছি। আপনাদের সংক্ষিপ্ত ভার্সনের যেটা আপনারা স্প্রেডশিট বলেন, সেটার সাথে আমরা খুব একটা একমত হইনি, যেহেতু এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু। তো যেভাবে আমরা জবাব দিয়েছি ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই প্রভিশনগুলো আমরা একমত হতে পেরেছি, বা অধিকাংশ দল একমত হয়েছে বা দ্বিমত হয়েছে। এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন। এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুস গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেট আস এগ্রি টু ডিসএগ্রি অন সার্টেন পয়েন্টস, মেজর ইস্যুস, যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না। যাই হোক, সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না, বললে রিয়াজ ভাই কষ্ট পাবে। তো দ্বিতীয় হচ্ছে, আমি এখানে প্রশংসা করতে আসিনি, আমরা এখানে আলোচনা করতে এসেছি। এখন আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাতে পারিনি অবিরত, তো সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না। একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন। আমরা কেন, কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই, কেন চাই, যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি, বহুবার প্লেস করেছি, এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কনস্পিরেসির একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ, এবং বিভিন্ন রকমের অস্থিরতার সৃষ্টির উপায় তারা আছে। সেটা আভ্যন্তরীণ ভাবেও আছে, বহির্বিশ্বেরও আছে। অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই। ওরা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্টকাল নির্বাচন চাইবো না? তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে। তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই। তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন, সুতরাং বোঝাই যায় তারা কে কি বলছে। কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না, এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে। তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফেসিবাদ বিরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে, তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি। কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়, ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। তো যাই হোক, আমরা সংস্কারের কথা বললে তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের সংস্কার প্রায় শেষ, বাকিগুলো চলমান।
শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই। প্রথম যে আইনটা অধ্যাদেশটার কথা প্রথমে যেটা আপনি বললেন যে জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স বোধহয় 2025 যেটা হয়েছে, এখানে এমনকি যে জাজেস রিক্রুটমেন্ট কাউন্সিল যেটা ফরমেশন হয়েছে সেটার কনস্টিটিউশনালিটি নাই। এই অধ্যাদেশটা চ্যালেঞ্জড হয়েছে এবং সেই রিটটা কোনো রকম একটা অবজারভেশন দিয়ে ডিসপোজ অফ করা হয়েছে। এখানে ম্যান্ডেটরি করা হয়েছে কাউন্সিলের রিকমেন্ডেশনস অন দি প্রেসিডেন্ট, যেটার কনস্টিটিউশনালিটি নাই। আর্টিকেল 95 এর সেকশন 1-2 সাথে এটা কন্ট্রাডিক্ট করে। তা আমরা চাই তো জুডিশিয়ারির একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সেটা একটু কেয়ারফুলি এই অর্ডিন্যান্স আইনগুলো না করলে পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে। তো আরো 2-3টা আছে চ্যালেঞ্জ হয়েছে, ওখানে বোধহয় সেকশন 4, 5, 6 এবং 9 চ্যালেঞ্জ হয়েছে। এটা শোনা উচিত ছিল, ডিসপোজ অফ করলে ঠিক হতো। আর বিচারক নিয়োগ তো এটা পিয়ন নিয়োগ না, করা হবে কেন? জাস্টিস যেদিন থেকে নিয়োগ হবে সেদিন থেকে অ্যাবাভ সেক্রেটারি, তো সুতরাং সেটা একটু ডিগনিটি রাখা উচিত বলে আমরা মনে করি। এনিওয়ে, এর বেশি বলবো না। আর যে সমস্ত অর্ডিন্যান্স নিয়ে আপনারা কথা বললেন, শুধু ল মিনিস্টার আছে বলে ল মিনিস্ট্রি কথা বললো, সমস্ত সংস্কারগুলোর যতগুলো এগ্রিড হয়েছে, বিশেষ করে ইলেকশন সিস্টেম সংক্রান্ত, কনস্টিটিউশন সহ ওখানে আইন আছে 12টা, কনস্টিটিউশন সহ 13টা। সেই আইনের মধ্যে যতগুলো সংস্কার ব্যবস্থা হয়েছে 3 মাস আগে আমরা এগ্রিড হয়েছি। এটা এখানে বদিউল আলম মজুমদার সাহেব আছেন, ইচ্ছা করলে এর ভিতরে সেগুলো অর্ডিন্যান্স করা যেত, ছোটখাটো সমস্তগুলো অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা প্রয়োজন হবেও না, এটা করা। আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে, আপনার দুদকের ক্ষেত্রে, এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে। 2-4টা যেটা হয়নি সেটা বাদ রাখতেন, তো সংস্কার তো শেষ। আর বিচার দৃশ্যমান হয়েছে। আর বিচারের মধ্যে কি কোনো রোডম্যাপ দেওয়া যায়? অনেকে বলেছেন বিচারে যদি রোডম্যাপ দিতে বলেন সেটা হবে ইনজাস্টিস, বিচারের রোডম্যাপ হবে না। বিচার শুরু হয়েছে, করার জন্য যা করা দরকার, স্টেক সাপোর্ট, ইনকোয়ারি টিম বা প্রসিকিউশন টিম যা বাড়ানো দরকার, ট্রাইব্যুনাল বাড়ানো দরকার, যা কিছু সাপোর্ট দরকার সেটা সরকার করবে। আমাদের প্রয়োজন হলে আমরা কোঅপারেট করব, বিচার চলবে সেটার গতিতে। এবং সেটা তো বিচার এখানে সমাপ্ত হইলেও আপিল হবে, আরো অনেক কিছু হবে। তবে প্রধান উপদেষ্টা জাতি অবশ্যই দেখতে চাচ্ছে বিফোর 5th আগস্ট অ্যাটলিস্ট একটা বিচারতম মানুষ রায় দেখতে পায়। অবশ্যই এর মধ্যে কোনো জোরাজোরি জবরদস্তি নেই, কিন্তু এটা জাতির প্রত্যাশা। এখানে আপনার একটু প্রশংসা করি যে মাননীয় আইন উপদেষ্টা হোক, আইসিটি ট্রাইব্যুনাল হোক, একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন, ট্রায়ালটা খুব শীঘ্র করা সম্ভব। এরকম আরো 1 to 10 পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করব। এগুলো প্রায়োরিটি, বাকিগুলো হবে। আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাব। আমার বিরুদ্ধে খুব কমপ্লেন উঠেছে আমি নাকি মামলা করছি, নাকের মধ্যে রহস্য আছে, সেজন্য কালকে যাব মামলা করতে। যাই হোক, সেগুলো পরে করলেও হবে। প্রায়োরিটি হচ্ছে এগুলো, মানুষ দেখতে চায়, জাতি দেখতে চায়। এবং আমরা যে কালকে দেখলাম সেটার প্রশংসা করি যে এইভাবেই যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায়। এভাবে প্রধান উপদেষ্টা আমাদের উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না। আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। পুরো উপদেষ্টা মন্ডলীর কর্মকাণ্ডে কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা ওপোনেন্ট বা প্রতিপক্ষ, সেটা আমাদেরকে বুঝতে দেবেন না। আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে, যেখানে আইনের শাসন নাই, মানুষ যাতে মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না, সেটা এখন দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে, মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে। আমরা সেটা আপনার কাছে আশা করি না। এদেশের মানুষ এই উপদেষ্টা মন্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে, সেটা আপনাকে দেখতে হবে। আমরা যে শুধুই কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয়, সেটা আপনার হাতকে স্ট্রেনদেন করার জন্য যাই।
এই জাতিকে বোঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। আর সব সময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই, যে সমস্ত লোকজন উপদেষ্টা মণ্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না, শুধুমাত্র প্রশংসা করে, সরকার তো কয়েকবার দেখছি, বিরোধী দলও দেখছি, তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সমালোচনা যারা বেশি করে, আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে, ধরে দেবে তারা আপনার বন্ধু। আমরা আপনার বন্ধু, আমরা হয়তো বাইরে আছি, কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব। দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য, সেটা আমাদের দাবি। আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন। এখানে সবাই সেই কথাই বলেছে, যাতে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ, এমনভাবে কার্যকর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব, আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হব, বহুমত হব, কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই।